টেগরিন সুফিয়ান আমার সবচেয়ে সাকসেসফুল কাজগুলোর মধ্যে অন্যতম। সুফি গানের সাথে রবীন্দ্রনাথের কবিতার অ্যামালগামেশন করিয়েছিলাম। লন্ডনের কেমডেন দুর্গাপুজোর থিম সং তৈরি করি নমামি গঙ্গে, যেটা পরবর্তীকালে এসভিএফ আমাদের থেকে ক্রয় করে। যে এই বৈঠকখানা শুধু বৈঠকখানাই নয়, এটা একটা মোটিভেশনাল দিকও রয়েছে। শিল্পের ক্ষেত্রে কিন্তু অর্থটা খুব প্রয়োজনীয়। পর্যাপ্ত উপার্জন যদি না হয় তাহলে কিন্তু সেই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আবৃত্তি শিল্পীরা যে ধরনের বৃত্তর মধ্যে কাজ করতে অভ্যস্ত, আমি সেই বৃত্ততে ঢুকিনি কখনো। বিদেশে যখন আমন্ত্রণ পাই 2012 সালে সিঙ্গাপুরের টিগর সোসাইটি থেকে, বিবেকের স্রোতে আমারই নিজের তৈরি করা একটা প্রোডাকশন। কখনো করেছি রাগের আবহে রবির কবিতা গিটারে টেগর, যেখানে আমার সাথে কাজ করেছেন ফ্রান্সের বন্ধু ড্যামিয়ান ট্রেডেন, উস্তাদ রাশিদ খান। তার সাথে আবৃত্তি নিয়ে যুগলবন্দি করার সৌভাগ্য একমাত্র আমারই ঘটেছিল। বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গান লেখার একটা সৌভাগ্য হয় আমার। আমেরিকা থেকে তো হয়ই, অস্ট্রেলিয়া থেকে হয়, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে। ওখানকার প্রধানমন্ত্রীও আমাদের কাজের খুবই প্রশংসা করেন। নমস্কার। বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দের দিন কাটাচ্ছেন। আজকের পর্বে আমাদের যিনি অতিথি, তিনি একজন খুব ভালো কবিতার লেখক, গানের রচয়িতা বা গানের লেখক যা বলবেন। তার সঙ্গে প্রচণ্ড ভালো সঞ্চালক, কারণ তার সঙ্গে আমার বসতে খুব সমস্যা হবে, একটু পরে বুঝতে পারবেন আপনারা, কারণ তিনি খুব সুন্দর কথা বলেন। এবং তিনি প্রচণ্ড ভালো আবৃত্তি করেন, এতটা ভালো আবৃত্তি লোকজন দাঁড়িয়ে থেকে শোনে অনেক জায়গায়। এবং তিনি অনেককে আবৃত্তি করা বা এসব অনেক কিছু শেখানো। তো তিনি একাধারে অনেক ধরনের অনেক কিছু তার গুণ। তো বকবক না করে আমরা এই গুণী মানুষের সঙ্গে আপনার আলাপ করে দিই। নমস্কার শুভদীপ। নমস্কার। তুমি বলতে পারি? একদম নিশ্চিন্তে। তো কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, চলে যাচ্ছে কাজে কর্মে, নতুন নতুন চিন্তায়, নতুন নতুন কাজের ভাবনায়, সবকিছু মিলিয়ে ঠিকঠাক। আমার তোমার কাজ আমি প্রচুর দেখেছি, শুনেছি, এবং আমাদের একজন কমন বন্ধু আছে প্রিয়দর্শী। একদম প্রিয়দর্শী। তো প্রিয়দর্শী থেকে তোমার প্রচুর প্রশংসা শুনেছি, হুম হুম হুম। এবং আজকে এই এপিসোডটার জন্য প্রিয়দর্শীকে ধন্যবাদ, কারণ প্রিয়দর্শী না থাকলে এটা হতো না। নিশ্চয়ই। তো তোমার শুরু করার আগে আমি জিজ্ঞেস করি, তোমার শুরু মানে একদম শুরু থেকে তুমি অনেক কিছু করতে পারো, তো প্রথম কোনটা দিয়ে শুরু করেছিলে? প্রথম আবৃত্তি দিই অবশ্যই। আসলে ছোটবেলা থেকেই কবিতা গান এসবের প্রতি একটা বেশ মানসিক যোগাযোগ ছিল। তারপরে যখন কলেজে পড়তে পড়তে প্রথম দূরদর্শনে গেলাম, আকাশবাণীতে গেলাম, সেই জায়গায় কাজ করার সূত্র ধরে আরো অনেক গুণী মানুষদের সাথে যোগাযোগ হলো। একটা নতুন অনুপ্রেরণা পেলাম এবং তখনই ঠিক করে নিলাম যে এই আবৃত্তিকে বা এই ধরনের সাংস্কৃতিক কাজেই আমি নিজেকে পেশাগত দিক থেকে যুক্ত করব। সেটা ভাবা বা সেটাকে ভাবাটা সহজ, কিন্তু তার বাস্তবায়ন তো সহজ নয়। কিন্তু সেই কঠিন কাজটাই অনেক পরিশ্রম করে সেটাকেই বাস্তবায়িত করতে চেষ্টা করেছি এবং এখনো প্রতিনিয়ত করে যাচ্ছি। ইচ্ছেটা ছিল, তাগিদ ছিল, এবং সবচেয়ে যেটা বেশি ছিল সেটা হচ্ছে একটা ঐকান্তিক ভালোবাসা এই বিষয়গুলোর প্রতি। খুব সুন্দর বললে তুমি। আর আবৃত্তি করে নিজের পেশা চালানো একেবারেই। খুবই কঠিন ব্যাপার একটা, খুবই কঠিন ভাবা কাজ। আজকালকার হুম যুগে। কারণ হুম হুম। আমাদের বহু আগে যখন রবীন্দ্রনাথ ছিলেন, হয়তো তখনকার দিনে হয়তো আবৃত্তি লোকে শুনতো, অনেক কিছু করতো। এখন মিডিয়াম চেঞ্জ হয়েছে, প্রচুর অপশন বেড়েছে। তো তুমি এরকম একটা দুঃসাহসিক কাজ, আবৃত্তি নিয়ে থেকে যাওয়া, কারণ এটা পুরোপুরি আমি কিন্তু আর্থিকভাবে বলছি, হ্যাঁ। একেবারেই। তো তুমি এই শিল্পের ক্ষেত্রে কিন্তু অর্থটা খুব প্রয়োজনীয়। কারণ একজন শিল্পী, সে কিন্তু তার উপার্জন যদি পর্যাপ্ত উপার্জন যদি না হয় তাহলে কিন্তু সে শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আজকে আমরা বৈঠকখানায় বসে কথা বলছি, কিন্তু বৈঠকখানার চারিদিকে অনেকগুলো ব্যয় যুক্ত হয়ে রয়েছে। সেই ব্যয়গুলো না সংস্থান না হলে তাহলে কিন্তু এই কাজগুলো, এই কথোপকথন, এই আড্ডা, বৈঠকখানা কিছুই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম না বা পারি না। ঠিক ঠিক, এটা একদম ঠিক, অর্থকরী দিকটা খুবই প্রয়োজন। খুবই। তো এরকম একটা রিস্ক নেওয়া, ভাবার এই চিন্তা ভাবনাটা আসলো কিভাবে? আর তোমার বাড়ির লোকজনের একটা কি ছিল? আমরা সবাই বাড়ির লোকজনের খুব সবাই একটা একটা মধ্যবিত্ত বাড়ি থেকে, সমর্থন ছিল না গো, কারণ এটা স্বাভাবিক। খুব স্বাভাবিকই যে তারা চায় যে তাদের ছেলে বা মেয়ে হোয়াট এভার, তারা একটা নিশ্চয়তা চায়,
এমন একটা কিছুর সাথে যুক্ত হোক, সেখানে একটা পাকাপাকি সংস্থান তাদের তৈরি হবে। কিন্তু এই কাজটা তো খুব একটা একটা অনিশ্চয়তা তো থাকেই, তো বাবা মায়েরা সেটাই ভাবেন। আর বিশেষ করে যাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই শিল্প সংস্কৃতি জগতের, তারা আরো ব্যাপারটা তাদের কাছে দুর্বহ, সেই বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করা। তো সেই সমস্ত প্রতিকূলতা আমাকেও ফেস করতে হয়েছে, এবং সেইগুলো একটা অদম্য জেদ ছিল যে আমি এই কাজটাই করব এবং যেভাবে হোক এটাকে আমি বাস্তবায়িত করবই। আর আরেকটা কথা, আমি কিছুদিন আগের আরেকটা ইন্টারভিউতেও সেটা বললাম যে আমি বরাবরই না ব্যাপারটাকে খুব প্রফেশনালি বা কমার্শিয়ালি ভেবে এসেছি। আমি কখনোই সো কল্ড কবিতা শিল্পীর আবৃত্তি শিল্পীরা বা যে ধরনের ফরম্যাটে কাজ করতে অভ্যস্ত, যে বৃত্তর মধ্যে কাজ করতে অভ্যস্ত, আমি সেই বৃত্ততে ঢুকিইনি কখনো। এইটা আমাকে একটা এটা মস্ত একটু বড় এক্সপ্লেন করে দর্শকদের বলছে। সাপোর্ট দিয়েছে। আমি এক্সপ্লেন করছি ওটা। যেটা মনে করো যে আমাদের যেরকম নন্দন, বাংলা একাডেমি, একটা কবিতার বৃত্ত রয়েছে। সেই বৃত্ততে সবাই গিয়ে কবিতা বলছে, সন্ধ্যাবেলার অনুষ্ঠানে কঠিন কঠিন কবিতা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, সেই বিষয়গুলো জরুরি। কিন্তু তার সাথে সাথে একটা কবিতাকে নিয়ে কমার্শিয়ালি আমি কি করে এক্সিকিউট করতে পারি, কি করে প্লেস করতে পারি, সেটা আরো জরুরি। আমি বরাবরই প্রোডাকশন করে এসেছি। আমি প্রথম বিদেশে যখন আমন্ত্রণ পাই 2012 সালে সিঙ্গাপুরের টেগর সোসাইটি থেকে, সেটা আমার প্রোডাকশন। সেটা স্বামী বিবেকানন্দের 150 বছর উপলক্ষে টেগর সোসাইটি সিঙ্গাপুর ওরা করেছিল বিবেকের স্রোতে, আমারই নিজের তৈরি করা একটা প্রোডাকশন, যেখানে কবিতা আছে, গান আছে, কোরিওগ্রাফি আছে, একটা স্ক্রিপ্ট আছে। আমি কখনো করেছি রাগের আবহে রবির কবিতা, ক্লাসিক্যাল রাগের সাথে রবীন্দ্রনাথের কবিতা, কখনো করেছি গিটারে টেগর, যেখানে আমার সাথে কাজ করেছেন আমার ফ্রান্সের বন্ধু ড্যামিয়ান ট্রেডেন্ট। আমি আমার পরম সৌভাগ্য যে আহ, মানে আমাদের দেশের তথা সারা পৃথিবীর গর্ব, কিংবদন্তি, এই বছরই তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে, উস্তাদ রাশিদ খান, তার সাথে আবৃত্তি নিয়ে যুগলবন্দি করার সৌভাগ্য একমাত্র আমারই ঘটেছিল, তার সাথে একই মঞ্চে একই সাথে। তো আমি বরাবরই এমন কাজ করতে চেয়েছি, এমনভাবে ব্যাপারটাকে ফরম্যাট করতে চেয়েছি যেটা সকলের কাছে খুব গ্রহণযোগ্য হয়। কবিতা কিন্তু সকলের জন্য নয়, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কবিতা বুঝবে, কবিতার যে অর্থ সেগুলো সব একজন বুঝতে, মানে কি বলবো, দর্শক শ্রোতারা সবাই বুঝবে তা কখনোই নয়। কবিতার অডিয়েন্স কখনোই সবাই নয়। তাহলে আমি সবার কাছে কবিতাটাকে কি করে পৌঁছে দেব? তাহলে আমাকে এমন কিছু করতে হবে আমার পরিবেশনের মধ্যে, আমার পুরো প্রেজেন্টেশনের মধ্যে, যেটা লোকের কাছে একটু অন্যরকম লাগে। আজকে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পারফর্ম করি, আমরা যখন পারফর্ম করছি, যেটা আমরা পারফর্ম করছি সমস্ত অডিয়েন্সের লোক সেই পারফরমেন্সের অর্থ বা কবিতার অর্থ কি বুঝতে পারছে? একটুও নয়। তাহলে তাদের কি ছুঁচ্ছে? কবিতার মধ্যে আমাদের মধ্যে যে আবেগের সঞ্চারটা ঘটছে, আমাদের যে অ্যাকশনগুলো ঘটছে, কখনো আমরা আনন্দ পাচ্ছি, কখনো দুঃখ পাচ্ছি, কখনো রাগ, অভিমান, প্রেম, বিরহ, এই যে অনুভূতির এতগুলো স্তর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, ওই জিনিসটা ছুঁচ্ছে। তারা কিন্তু কবিতার লাইনের একেবারে অর্থগত দিক যে তাদের কাছে পরিষ্কার তা কখনোই নয়। ফলে আমাকে এমনভাবে কাজটাকে সাজাতে হবে যেটা অনেক মানুষকে কেটার করতে পারে। এমনকি আমি তো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নিই, যারা কবিতা শোনে তাদের জন্য নয়, যারা শোনে না আমি তাদেরও আমার বৃত্তের মধ্যে আনবো। যেরকম এই যে আমি কখনো ক্লাসিক্যালের সঙ্গে করেছি, কখনো ইনস্ট্রুমেন্টাল করেছি, কখনো ব্যান্ডের গানের সাথে করেছি। মানে আমার পারফরমেন্স এরকম হয়েছে, কলা মন্দিরে হয়েছিল দোহারের সাথে যুগলবন্দি। একদিকে দোহার, আরেকদিকে আমি এবং আমার স্টুডেন্টরা। কতগুলো কবিতার পার্ট আমার সোলো ভয়েসে যাচ্ছে, কতগুলো কোরাসে যাচ্ছে, সঙ্গে ন্যারেশনে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুতপা বন্দ্যোপাধ্যায়। সেটা একটা বিরাট প্রোডাকশন হয়েছিল। তো এই যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা বা পরিবেশনগত দিক থেকে বৈচিত্র্যটা আনা, এটা আমার মনে হয় আবৃত্তি শিল্পের জন্য আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজন। কারণ প্রতিনিয়ত না এই শিল্প মাধ্যমগুলো পরিবর্তনশীল, প্রতিনিয়ত একটা পরিবর্তনশীলতা প্রত্যেকটা শিল্প মাধ্যমে কাজ করছে। সেখান থেকে দাঁড়িয়ে যদি আবৃত্তিকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তার মধ্যে বৈচিত্র্যতা ভীষণ প্রয়োজন। কাঠিন্যকে দূর করতে হবে, সহজ করে পারফরমেন্স করার অভ্যাস তৈরি করতে হবে, এবং সেই মানে কি বলবো, সেই তাগিদটা তৈরি করতে হবে যাতে আমি আমার বিষয়টাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি।
এইভাবেই আমি কবিতাটাকে নিয়ে বরাবর প্রথম থেকে একটা প্রোডাকশন ফরম্যাটে, একটা কনসেপ্টের ওপরে, একটা ভাবনার ওপরে আরো অনেক আর্ট ফর্মকে একত্রিত করে আমি কাজ করে এসেছি। এবং আমার মনে আছে যে আমি যখন একটা কাজের কথা আমি বিশেষ করে উল্লেখ করব যে টেগরিন সুফিয়ানা আমার সবচেয়ে সাকসেসফুল কাজগুলোর মধ্যে অন্যতম। আহ, সেখানে অথেন্টিক সুফি গানের সাথে রবীন্দ্রনাথের কবিতার অ্যামালগামেশন করিয়েছিলাম। ওয়াও, এবং এটা শোনাবে আমাদের? সুফি বলতে দেখো, সুফি গানটা তো আমি শোনাতে পারবো না, আচ্ছা। আমি রবীন্দ্রনাথের কবিতা হ্যাঁ। অবশ্যই বলবো। যে দেখো, সুফিজম এবং টেগরিজম দুটো পাশাপাশি, কারণ দুটোই সমর্পণের কথা বলছে, দুটোই নিবেদনের কথা বলছে, আত্মনিবেদনের কথা বলছে। এবং সেখানে রবীন্দ্রনাথের কবিতার সাথে আমি নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু, বুল্লে শাহ এদের অথেন্টিক সুফি ইউজ করেছিলাম বা গাওয়া হয়েছিল। তো এই জিনিসগুলো তো লোকের কাছে একটা নতুন মানে জায়গা তৈরি করছে। এবং যারা মনে করে সুফি গান শুনে তারাও তখন রবীন্দ্রনাথের কবিতাটা শুনছে, যারা হয়তো রবীন্দ্রনাথের কবিতা শুনে তারাও তখন সুফি গানটা শুনছে। এই যে আমি জনারটাকে বাড়াচ্ছি, এইটা আমার একটা বরাবরের ইচ্ছে ছিল, তাগিদ ছিল, চেষ্টা ছিল, এবং সেটা কিছুটা করেছিও। খুব সুন্দর এটা বললে। আচ্ছা, যখন তুমি এটা করছো, আমাদের তো স্পেশালি তুমি যে বৃত্তটা কথা বললে, সেই বৃত্ততে প্রচুর নাকুচু লোকজন থাকে, যারা হয়তো কিছুই তাদের মতো না হলেই প্রচুর নেগেটিভ কমেন্ট করে। ওই যে রবীন্দ্রনাথই তো বলে তো গেছে, ওই যে সেটাকে কিভাবে? প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, উনি বলে গিয়েছেন। সুতরাং যারা ওই চিত্রপটে আঁকা বা ঝিমোচ্ছে, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, তারা বরাবরই তো পাকামো মেরে গিয়েছে। তাতে শিল্পের কিছু যায় আসে না। শিল্প হচ্ছে একটা নদীর স্রোতের মতো, যে চড়াই উতরাই পেরিয়ে, খানাখন্দ পেরিয়ে, উঁচু নিচু পেরিয়ে সে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এবং এই এগিয়ে চলাই জীবন, এগিয়ে চলাই শিল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। খুব সুন্দর বললে এটা। তোমাকে খুব যদি একটু হলে ব্যক্তিগত জিজ্ঞেস করি তোমাকে, যখন তুমি প্রথম শুরু করছো, কারণ এই তুমি যে জায়গায় কাজটা করছো, আমাদের মধ্যে চেনা জানার মধ্যে সবাই এটা করে না। আমাদের ছোটবেলায় আবৃত্তি করাটা খুব বড় ধুম ছিল, কিন্তু আবৃত্তিকে পেশা করে চালানো খুব কঠিন, এবং সেটা দর্শকদের জন্য আমি বলছি স্পেশালি। তো যখন তুমি প্রথম কাজ করছো, এবং আমি এটা অনেকের মুখে শুনেওছি, যে যখন কেউ একজন খুব ভালো কাজ করা শুরু করে, তার আশেপাশে এবং সে যখন গ্রামার ভাঙতে শুরু করে, আমরা সবাই ব্যাকগ্রাউন্ড ভেঙে কিছু না কিছু করার চেষ্টা করছি। তো সেখানে দাঁড়িয়ে প্রচুর নেগেটিভিটি সহ্য করতে হয়। যেমন তুমি বললে, তোমার একটা খুব ভালো একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে তুমি বুঝিয়ে দিলে। কিন্তু আমি বলছি, এরকম কখনো হয়েছে তোমাকে ফেস করতে হয়েছে দাঁড়িয়ে, যেখানে তুমি খুব ভালো জায়গায় উঠছো, মানে দেখতে পাচ্ছ, এবং তুমি কাউকে বিশ্বাস করেছো, হয়তো কোনো সিনিয়র হোক বা তোমার বয়সী হোক, কিন্তু সে কোনো না কোনোভাবে তোমাকে বাধা দিচ্ছে কাজ করার হ্যাঁ, স্টার্টিংয়ে? হ্যাঁ, কম বেশি তো হয়েইছে। সে ট্যাকেল করেছো কীভাবে? আমি আমার কাজে অটল থেকে গেছি। আমার বরাবরই না, উম, আমি খুব মানে কি বলবো, সংগ্রামী মানুষ। আমি খুব লড়াই করতে ভালোবাসি। এবং কোনো কিছু দিয়ে, সেটা বাজে কথা হোক, ভুল কথা হোক, কোনো কিছু দিয়ে আমাকে দমানোটা খুব কঠিন। হুম। তো এবং আমার আরেকটা কথাও আমি তোমার এই বৈঠকখানার সূত্রে সবাইকে বলতে চাইবো যে প্রতিটা দিন কিন্তু শুধু একটা নতুন দিনের শুরু নয়, আমার অস্তিত্বেরও আরেকটা শুরুর দিন। প্রতিটা দিন তোমার নিজের নতুন করে জন্মানোর দিন। প্রতিটা দিন তোমার ভাবনা, চিন্তা, সমস্ত কিছুকে নতুন করে উন্মেষের দিন, নতুন করে ফুটিয়ে তোলার দিন। অর্থাৎ প্রতিদিন তোমার কিন্তু নতুন নতুন করে পদযাত্রা শুরু হচ্ছে, নতুন নতুন করে তোমার জীবনের চেতনা ফুটে উঠছে। আজকে যে ভাবনা চিন্তা নিয়ে বসে আছি, কালকে আমার কিন্তু একটা নতুন দিনের সূত্রপাতের সাথে আমার ভাবনা চিন্তারও আরেকটু উত্তরণ প্রয়োজন। আমি এই নীতিতে বিশ্বাসী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে একটা বিষয়ের প্রতি তুমি যদি একাত্ম থাকো, তোমার যদি একাগ্রতা থাকে, তোমার যদি নিষ্ঠা থাকে, তোমার যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে, তাহলে আমি মনে করি পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে বাধা দিতে পারে। কারণ আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? দারুণ বললে তো। আমি যাদের জন্য এই প্রশ্নটা করলাম, মানে এই প্রশ্নটা ঠিক আমার জন্য নয়, মানে আমি বা ও বা আমাদের টিমে এখানে যারা আছে, আমরা সবাই এই যাত্রাপথটা পেরিয়েছি বলা ভুল, আমরা এখন যাত্রাপথের মধ্যে আছি। আমরা সবাই এটা ফেস করেছি এবং এখনো করছি। কিন্তু যারা শুরু করছো,
যারা শুরু করছো, যে সুন্দর লাইনটাও বোঝালো, এটা মনে রেখো, তোমাদের কিন্তু যদি আগে যেতে হয় তোমাকে নিজেদের মতো করেই এগোতে হবে। প্রচুর লোক তোমাকে খারাপ কথা বলবে, তোমার পিঠে ছুরি মারবে, বিশ্বাসঘাতকতা করবে, সেগুলোকে, তোমার যাত্রাপথের একটা পার্ট। তুমি প্রথম করছো না, তোমার আগে প্রচুর লোক করে গেছে, তোমার পরেও করবে, এটাই সবাই করে, কিন্তু তোমাকে টিকে থাকতে হবে। এই আসলে এরকম না বহু উদাহরণ, যেহেতু এটা একটা মানে আমার খুব মনে হচ্ছে যে এই বৈঠকখানা শুধু বৈঠকখানাই নয়, এটা একটা মোটিভেশনাল দিকও রয়েছে। আমাদের যারা যারা আমাদের এই বাংলার বুকে মনীষী হিসেবে জন্মগ্রহণ করেছেন বা যাদেরকে আমরা মনীষী হিসেবে মান্য করি, প্রত্যেকের জীবনে কিন্তু এই ঘটনা ঘটেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিধবা বিবাহ দিতে যান, তাকে নিয়ে বাঙালি কি পরিমাণ নোংরা কথাবার্তা, কিস্তি খেউর নানা রকম অপবাদ, নিন্দা, সমালোচনা, বিরূপ সমালোচনা তাকে নিয়ে করা হয়েছিল, আমরা সেটা ভাবতেও পারি না। স্বামীজিকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে নাম দেওয়া হয়েছিল বিবিকা আনন্দ, সেই কথা আমরা অনেক জায়গায় দেখেছি। সুতরাং রবীন্দ্রনাথকে নিয়েও নানা রকম বিরূপ সমালোচনা সেই রকম সময়ে প্রচলিত হয়েছিল, যে উনি আহ, এই কথাটা শোনা যায় যে উনি তো খুবই উচ্চ বংশের সন্তান, তিনি সারাদিন উনার অত কাজ নেই, তিনি সারাদিন লেখালেখি করেন করেন আর জমিদারির কাজকর্ম পরিচালনা করেন, ওই খুব আরামের জীবন। কিন্তু রবীন্দ্রনাথের জীবনে যে কত সংগ্রাম, কত লড়াই, আহ, আমরা ভাবতেও পারি না। তো যখন যে যে সমস্ত যোগমনীষীরা এসেছেন তাদের সবাইকে বিপুল পরিমাণ প্রতিকূলতা সহ্য করতে হয়েছে, কিন্তু তাদের কাজ, তাদের নীতি এতটাই দুর্বার যে কোনো কিছুই তাদের বাঁধতে পারেনি। আমরা আজকে যদি রবীন্দ্রনাথের কথা বলি, আজকে যদি আমরা স্বামী বিবেকানন্দের কথা বলি, আজকে যদি আমরা আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলি, রাজা রামমোহন রায়ের কথা বলি, কে কারোর জীবন খুব সুচারু নয়, তাও প্রত্যেকের জীবনে টানাপোড়েন এসেছে, বাধা বিপত্তি এসেছে, কিন্তু তাদের জীবনের লক্ষ্য থেকে তারা কিন্তু কেউ ভ্রষ্ট হননি। তাই আজকের দিনে দাঁড়িয়েও আমরা তাদের নতমস্তকে স্মরণ করছি। জীবনের একটা এথিক্স থাকা খুব জরুরি, একটা আদর্শ থাকা খুব জরুরি, লক্ষ্য থাকা খুব জরুরি। যদি সেটা ঠিক থাকে, লক্ষ্যে পৌঁছতেও কোনো অসুবিধা হবে না। স্বামীজি বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরানো নিবোধতা, ওঠো জাগো, নিজের লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত থেমো না। এই যে জীবন চেতনার কথা স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা রবীন্দ্রনাথের লেখাতেও সেই ধরনের মোটিভেশন খুঁজে পাই। রবীন্দ্রনাথের কথাতেও তিনি বারবার আত্মজাগরণের কথা বলছেন, আত্ম উত্তরণের কথা বলছেন। এই বিষয়গুলোকে যদি এতটুকু আমরা আত্মস্থ করতে পারি, তাহলে চলবার পথ আরো অনেক সুন্দর হবে। ওই ব্যাঘাতা সুখ নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্গ, দেব সকল শক্তি, লব অভয়ে তব শঙ্খ। খুব সুন্দর বললে, খুবই সুন্দর বললে। যে মেসেজটা আমি বলতে চেয়েছিলাম খুব সুন্দর করে তুমি গুছিয়ে বললে। তো আশা করি দর্শকরা বা যারা নতুন করে শুরু করছে, সে যে বয়সেরই হোক, তারা একটু হলেও সাহস পাবে। তো সাহস থেকে মনে পড়ছে, আমি ফিরে আসছি তোমার গল্পে, যে অসীম সাহস নিয়ে তুমি কাজটা শুরু করে ফেলেছো, এবং তুমি এখন একাধারে তুমি কাজ শেখাচ্ছ, হুম, আবৃত্তি শেখাচ্ছ। আমার একটি প্রতিষ্ঠান আছে শ্রুতিবৃত্ত নামে। আচ্ছা, সেটা, সেখানে যদি কোনো কাউকে শিখতে হয়, সে কিভাবে সেখানে আসতে পারবে? সে আমার সাথে যোগাযোগ করলেই সে যুক্ত হতে পারবে। এই মুহূর্তে শ্রুতিবৃত্তর বয়সও প্রায় 18 পেরিয়ে গেল, এবং আমাদের ছোট বড় আলাদা বিভাগ রয়েছে, ছোটদের জন্য, বড়দের জন্য। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পরীক্ষারও ব্যবস্থা রয়েছে। তাছাড়াও আমাদের সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় পারফর্ম করে, এবং তাদেরকে নিয়েও এই মুহূর্তে নানা রকম প্রযোজনা তৈরি হচ্ছে, যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদের নিবেদন পরিবেশন করতে পারছে। যারা আমার সাথে সংযুক্ত হতে চান বা শ্রুতিবৃত্ততে যুক্ত হতে চান প্রশিক্ষণের জন্য, তারা আমার সাথে যোগাযোগ করলেই, সমাজ মাধ্যমের বহু জায়গায় সেই যোগাযোগ রয়েছে, তারা পারবেন যুক্ত হতে। আশা করি তোমাদের ফেসবুক পেজও আছে। একদমই। তুমি যদি দর্শকদের একটু বলে দাও, তাহলে তোমার। হ্যাঁ, শ্রুতিবৃত্ত এই নামেই ফেসবুক পেজ রয়েছে। তাছাড়া আমার আরেকটি ফেসবুক পেজ রয়েছে, শুভদীপ চক্রবর্তী প্রোডাকশনস, যেখানেও আপনারা যুক্ত হতে পারেন। এবং আমাদের শুভদীপ চক্রবর্তী প্রোডাকশনসের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখান থেকেও নিত্য নতুন কাজ আমরা মাঝে মাঝেই পরিবেশন করি, সেখান থেকে প্রকাশ করি।
আহ, শুভদীপ চক্রবর্তী প্রোডাকশন, শ্রুতিবৃত্ত, দুটি পেজের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ করা যাবে। তাছাড়াও আমার ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইল তো রয়েছেই শুভদীপ চক্রবর্তী নামে। শুধু চাই বিষয়ের প্রতি ভালোবাসা এবং ওই একাগ্রতা, যে কোনো বাধা কোনো বিপত্তিতেই আমি ছেড়ে যাব না। এই জোর যদি থাকে, বিশ্বাস যদি থাকে, এবং বিশ্বাস কিন্তু সবার আগে নিজের প্রতি, আমার আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে কিন্তু আমি সব করতে পারি। বুঝতে পেরেছো? অবশ্যই, অবশ্যই। এবং আমি চাইবো যে আরো নতুন নতুন বাচ্চা কাচ্চা যারা আছে তারা তোমাদের সঙ্গে জুড়ুক, বা যে বয়সেরই হোক নিশ্চয়ই, তারা নিশ্চয়ই, যে শিখুক, কোনো বয়সেরই হোক। এবং হ্যাঁ। তারা শিখুক, তারা জানুক এই জায়গাটা সম্বন্ধে। তো আমি দর্শকদের দর্শকদের আমি জানি না আপনারা কতজন এখন আর আগের মতো কবিতা শোনেন বা কবিতা আহ, শুনতে ভালোবাসেন বা কবিতা লিখেন। তো তুমি যদি তোমার নিজস্ব কোনো লেখা কবিতা, যেটা অলরেডি মাধ্যমে হয়তো আছে বা নেই, যদি আমার দর্শকদের একটু শোনাও, হুম, শোনাতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে দর্শকরা নতুন কবিতা শুনুন আপনারা। বেশ। এবছর লক্ষ্মী পুজোর দিন এই কবিতাটা লিখেছিলাম। বাহ! তো কবিতাটার নাম কোজাগরী। আমাদের এই লক্ষ্মী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো নামে খ্যাত। তো প্রচলিত আছে এই ভাবনা বা বিশ্বাস যে মা লক্ষ্মী সবার ঘরে ঘরে গিয়ে বলেন যে কোজাগরী কোজাগরী, অর্থাৎ কে জেগে আছো। তো সেটা নিয়েই এই কবিতাটা, কোজাগরী। আজ রাত্রি তো লক্ষ্মীর রাত, ঘরে ঘরে দীপ জালো, আকাশের বুকে কোজাগরী চাঁদ ছড়িয়ে দিয়েছে আলো। বিনিদ্র রাতে সবার ঘরেতে আসবেন নারায়ণী, ঘুমিও না কেউ, জেগে থেকো ঠিক, শিয়রে পদধ্বনি। শুভ্র পেচক মার পায়ে পায়ে আসবে সবার ঘরে, সকল বিঘ্ন দূর হবে ঠিক লক্ষ্মী মায়ের বরে। সবার দুয়ারে ঘুরে ঘুরে দেবী ডাকলেন কোজাগরী, সাড়া এলো না তো ত্রিভুবন জুড়ে অবাক ধনেশ্বরী। সবার ঘরেতে কত আয়োজন, নৈবেদ্যের থালা, চন্দন চুয়া ধূপ দ্বীপ আর কত না ফুলের মালা। সবার কণ্ঠে পূজার মন্ত্র, পাঁচালির চেনা সুর। মায়ের সে ডাক এলো না তো কানে, লক্ষ্মী গেলেন দূর। বাইরের আলো জ্বলল কেবল, ভেতরে অন্ধকার। কি করে খুলবে মা লক্ষ্মী আজ শিকল লাগানো দ্বার? চেতনা প্রদীপ নিভে গেছে মনে, তাই শুধু কোলাহল। লক্ষ্মী জাগেন কোজাগরী রাতে, আহ্বান নিষ্ফল। জেগে কেউ নেই, জেগে কেউ নেই, ঘুমন্ত সভ্যতা। লক্ষ্মী তবুও ডাক দিয়ে যান, ভেঙে সব নীরবতা। এসো আজ এই পবিত্র রাতে, আলোয় ভুবন ভরি, সবার দুয়ারে যাবেন লক্ষ্মী, তাই আজ কোজাগরী। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। মা লক্ষ্মী যেন আমাদের সবার মাথার উপর কৃপা হাত রাখেন। করেন, একদমই তাই, সেটাই আর চাওয়া। খুব সুন্দর লিখেছো, দারুণ লিখেছো। তো তোমার কণ্ঠে তোমার লেখাটা গান, সরি, কবিতা শুনলাম। এবার যদি অন্য যেটা কারোর কবিতা একটা বলি। একদম দেখো, যার কবিতা ছাড়া আমাদের, যারা আমরা কবিতা ভালোবাসি, তাদের আমি মনে করি তাদের সবার জীবনে অসম্পূর্ণ, সেই কবির কবিতা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখা একটা কবিতা বলি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষু
ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। খুব সুন্দর, খুব সুন্দর। আশা করি আমাদের টিমের লোকজনের খুব ভালো লেগেছে। তো দর্শকদেরও আশা করছি খুব খুব ভালো লেগে থাকবে। আর দর্শকদেরও বলবো এটা আবৃত্তি শোনা, কবিতা পড়ার এগুলোর অভ্যাস করুন, ভালো লাগবে। আর তো তোমার আবৃত্তির তো একটা দিক দেখলাম, গান লেখা তুমি বলেছিলে এবং সঞ্চালনা, এই দুটো নিয়ে তুমি কিরকম কাজ করছো এখন? এই দুটো নিয়েও আমি প্রচুর কাজ করে এসেছি। আমি বিভিন্ন এফএম স্টেশনেও অনেকগুলো দিন কাজ করেছি, এবং কথা বলাটা যেহেতু আমার খুব প্রিয়, সেই জন্যে মঞ্চে হোক বা টিভির পর্দায় বা রেডিওতে বিভিন্ন মাধ্যমেই আমি কাজ করেছি দীর্ঘদিন ধরে। আমার খুব মনে হয় যে কথা বলা এমন একটা মাধ্যম, সঞ্চালনা এমন একটা মাধ্যম যেখানে তুমি অনেকের সাথে যুক্ত হতে পারছো। সবাই কি চায় জানো? সবাই চায় যিনি সঞ্চালক বা যিনি কথা বলছেন তার সাথে যেন একটা একাত্ম যোগাযোগ তৈরি হয়। অর্থাৎ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলি, কি কি ভাবছো এখন? অন্য কিছু? খুব নিরাশ লাগছে? কাউকে ভালোবাসার কথা ইচ্ছে করলেও বলতে পারছো না? নিজেকে অনেক কিছু থেকে বঞ্চিত বলে মনে হচ্ছে? না, এই রকম ভাবনাগুলো ভাবা এবারে বন্ধ করো। তোমার জন্য সমস্ত কিছু সাজানো রয়েছে, কিন্তু তুমি সেই দিকে তাকাচ্ছ না। একবার চোখ ফিরিয়ে তাকাও, দেখতে পাবে যে তোমার জন্যও কত কিছু ছড়িয়ে রয়েছে। এই তো আমি এই মুহূর্তে তোমার দিকে বাড়ালাম বন্ধুত্বের হাত। কি আমার বন্ধু হবে? এই রকম এই কমিউনিকেশনটা খুব জরুরি সঞ্চালকের ক্ষেত্রে। আমি যখন মঞ্চে, এইবার তুমি বলবে যে তাহলে কি সবগুলো একরকম? না, মঞ্চে যে ধারা, রেডিওর সামনে অন্য ধারা, টেলিভিশনে আরো অন্যরকম ধারা। এই জায়গাগুলো আলাদা আলাদা, আলাদা আলাদা জায়গাগুলো আলাদা আলাদা স্টাইল তৈরি করবে। কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন, আমি যেটা বলছি সেটা কি আমি খুব আন্তরিকভাবে বলছি? আমি যেটা বলছি সেটাকে আমি বিশ্বাস করে বলছি? আমি যেটা বলছি সেটাকে আমি ভেবে বলছি? এই প্রক্রিয়াটা ভেতরে কিন্তু সবসময় চলা খুব প্রয়োজন। তাহলেই একজন দক্ষ সঞ্চালক হয়ে ওঠা যায়। এটা গেল সঞ্চালনার ক্ষেত্রে। আর গান লেখা দেখো, গান লেখাটা মূলত আমার কবিতা লেখার সাথে সাথেই তৈরি হয়েছিল, এবং যেহেতু কবিতা চর্চার সাথে সাথে যে জিনিসটা তৈরি হয়, ছন্দের ওপর একটা গ্রিপ তৈরি হয়ে যায়, তো সেটা আমার গানটা লিখতে খুব সাহায্য করেছে। আমি খুব রিদমিক গান লিখতে ভালোবাসি, বা একটু একটু লিখতে পারি। 2017-18 নাগাদ প্রথম একটি দুর্গাপুজোর থিম সঙ্গে আমার লেখা গান প্রকাশিত হয়, এবং তারপর কোভিড টাইমে বহু গান লিখেছি, যে গানগুলো কখনো গেয়েছেন লোপামুদ্রা মিত্র, কখনো রাঘব চট্টোপাধ্যায়, কখনো রূপঙ্কর দা, কেউ মানে সবাই, ইমন থেকে শুরু করে সবাই। কিছু এবং গানের যদি উদাহরণ দাও। যেরকম সেই সময়ে কোভিড যখন সদ্য শুরু হয়েছে, তখন আমি আর আমার এক বন্ধু সুরকার, গায়ক বন্ধু চিরন্তন, আমরা দুজন মিলে তৈরি করেছিলাম পৃথিবীর মন ভালো নেই। সেটা বহু মানুষের মন ছুঁয়েছিল, এবং তারপর আমরা লন্ডনের কেমডেন দুর্গাপুজোর থিম সং তৈরি করি নমামি গঙ্গে, যেটা পরবর্তীকালে এসভিএফ আমাদের থেকে ক্রয় করে। এবং আরে বাহ! তাহলে এটা কি এসবিএফ এর ইউটিউব চ্যানেলে পাবো? একদমই তাই, এসভিএফ ডিভোশনালি এটা পাবে, এবং এটা সঙ্গীত বাংলায় প্রায়ই সম্প্রচার করে। কি নামে পাবো? নমামি গঙ্গে। দর্শকরা অবশ্যই সার্চ করে দেখুন। আচ্ছা, তারপর তুমি কিছু বলছিলে? তারপর? হ্যাঁ, তারপর যেটা হলো যে বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা গান তৈরি করি। আমার লেখা গান জাপান থেকে হয়, আমেরিকা থেকে তো হয়ই, অস্ট্রেলিয়া থেকে হয়, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, প্রায় ৭ টা দেশের কাছাকাছি আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে গান লেখার একটা সৌভাগ্য হয় আমার। এবং পরবর্তীকালে ওখানকার প্রধানমন্ত্রীও আমাদের কাজের খুবই প্রশংসা করেন। আ
এর সাথে সাথে ডিভোশনাল গানেও আমার একটু কাজকর্ম করার সুযোগ ঘটে, এবং এখনো অবধি বেশ কিছু শ্যামাসঙ্গীতও লিখেছি, যে গানগুলো হয়তো প্রকাশিত হয়েছে। আগামী দিনে আরো বড় করে কিছু কাজ করার ইচ্ছে আছে, এবং খুব সম্প্রতি না হলেও কিছুদিন হয়তো আমরা খুব রেগুলারলি অ্যাক্টিভ নই ওই ইউটিউব চ্যানেলে, কিন্তু এখন হওয়ার ইচ্ছে আছে। সেটা হলো শুভদীপ চক্রবর্তী ডিভোশনালস, এই নামে একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি, যেখানে শুধুমাত্র ডিভোশনাল সং সম্প্রচার করা হবে বা প্রকাশ করা হবে। বাহ! বেশ অনেক কিছু মিলে একটা কাজ করা এবং অনেক ধরনের প্রতিভা। তো আগামী কি কাজ আসছে তোমার? আগামী কাজ বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবনটাকে নিয়ে আমি সামনের বছর 2025 একটা প্রযোজনা আনছি, যার নাম একাকী ঈশ্বর। আমরা হয়তো সবাই জানি না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন, আকাশের মতন একজন মানুষের শেষ জীবনটা কতটা দুঃখের, কতটা একাকী, কতটা যন্ত্রণার। তো তার জীবনের এই শেষ পর্বটা নিয়ে একাকী ঈশ্বর বলে একটি নতুন প্রযোজনা আমি আনতে চলেছি। আর একটা হলো জীবনানন্দ দাশ, যাকে নিয়ে হয়তো অতটা বেশি এক্সপ্লোর করা হয়নি এখনো পর্যন্ত। জীবনানন্দ দাশের জন্মের 125 বছর চলছে এখন। তো জীবনানন্দ দাশকে নিয়েও একটা নতুন কাজের পরিকল্পনা হয়েছে। আপাতত এই দুটি কাজ 2025-এর জন্য আমার ভাবনায় রয়েছে। বাহ! আর কোনো সিনেমা, শর্ট ফিল্ম এসবে কোনো কাজ? শর্ট ফিল্ম কিছু কাজে আমাদের দুজনেরই কমন বন্ধু প্রিয়দর্শী সুবাদে এক দুটো কাজে আমি ওর সাথে কাজ করলাম। আগামী দিনে নিশ্চয়ই ইচ্ছে রয়েছে, এবং সেই রকম কিছু কথাবার্তা চলছে। তবে আমার ব্যক্তিগতভাবে কবিতার ওপরে কিছু শর্ট ফিল্ম করবার ইচ্ছে রয়েছে, কারণ কবিতারও তো একটা নিজস্ব গল্প আছে, কবিতারও একটা চরিত্র আছে, কবিতারও একটা ঘটনার ওঠাপড়া আছে। তো সেই বিষয়টার, কবিতাকে নিয়ে যদি আমরা ছোট ছোট শর্ট ফিল্ম করতে পারি, আমারও খুব ইচ্ছা আছে এটা করার। তো সেইটা আমার খুব ভাবনায় রয়েছে করবার। এবং আগামী দিনে যেটা আমার আরেকটা বড় ভাবনা রয়েছে, যে আরো বিভিন্ন আর্ট ফর্মের সাথে কবিতাকে অ্যামালগামেট করে লোকের কাছে পৌঁছে দেওয়া। কারণ প্রত্যেকটা আর্ট ফর্মের সাথেই আরেকটা আর্ট ফর্মের কিন্তু একটা সংযোগ থাকে। কবিতার সাথে কি গানের সম্পর্ক নেই? গানের সাথে কি নাচের সম্পর্ক নেই? নাচের সাথে কি নাটকের সম্পর্ক নেই? প্রত্যেকটা আর্ট ফর্মের সাথে কিন্তু আরেকটা আর্ট ফর্মের একটা সম্পর্ক থাকে। সেই ধরনের কিছু কাজ করবার ইচ্ছে আছে, নতুন কোনো ভাবনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, যা বিভিন্ন ধরনের শিল্পীদেরকে একত্রিত করতে পারবে বা একটা পরিবেশনার সাথে সংযুক্ত করতে পারবে। সুন্দর, সুন্দর, এবং আমরা প্রার্থনা করব যে তোমার এই চেষ্টাগুলোকে একদমই তাই। কাজে লাগুক এবং হয়তো কোনো না কোনো দিন আমরাও একসঙ্গে কাজে জড়িয়ে পড়বো কোনো না নিশ্চয়ই, কোনো দিন। নিশ্চয়ই। পৃথিবীটা গোল, এবং যদি আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তুমি শেষ করার আগে যদি দর্শকদের কিছু বলতে চাও, তুমি বলতে পারো। কোনো মেসেজ দাও। দর্শকদেরকে একটা কথাই বলবো যে উম, ভালো কাজের সাথে একটু থাকার চেষ্টা করুন। এমন কিছু কাজ এই ফেসবুক বা অন্যান্য সমাজ মাধ্যমের জন্য অনেক সামনে চলে আসছে, যে কাজগুলোর গুণগত মান কিন্তু সেরকম নয়, আমরা সেটা বুঝতে পারি। কোনো লঘু জিনিসকে আমরা যদি একটু বেশি গুরুত্ব দিই, তাহলে সেটা আমাদেরই সর্বনাশ ডেকে আনবে। তাই যথাযথ বিষয়কে যথাযথ গুরুত্ব দিন, তাহলে আমরা আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো। এবং কবিতার মধ্যে দিয়ে যদি শেষটুকু করি, তাহলে একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকের মধ্যে যত দিন যাচ্ছে তত বেশি ঘৃণা বাড়ছে, তত বেশি আমরা লোককে খারাপ কথা বলতে যেন একটা অদ্ভুত আনন্দ অনুভব করছি। না, ভালোবাসাই শেষ কথা বলবে। ভালোবাসার থেকে শক্তিশালী দ্বিতীয় আর কিছু নেই। তাই সকলের প্রতি প্রীতিবোধ অনুভব করুন, ভালোবাসুন। পৃথিবীটা সুন্দর একমাত্র ভালোবাসায়, অন্য কোনো অনুভূতি দিয়ে নয়। ভালোবাসা দিয়েই পৃথিবী জয় করা যায়। খুবই সুন্দর বললে, খুবই সুন্দর। এবং আমি জানি না আজকে তুমি আমাকে সঞ্চালক হিসেবে কতটা রেট করবে। না, না, তোমার খুব বেশ ভালো। তোমার স্বতঃস্ফূর্ত তোমার এবং মতন করে এবং সঞ্চালনা তুমি করছো। হ্যাঁ, হুম, তো খুব ভালো লাগলো আমার তোমার সাথে কথা বলে, এবং আমার টিমের লোকজন আশা করছি এবং দর্শকদের আশা করবো খুব ভালো লেগেছে। তো
খুব সুন্দর একটা পজিটিভ নোট দিয়ে তুমি শেষ করলে। একদমই তাই। মানে আমার খুব মনে হচ্ছে আমি শেষটুকু করি হ্যাঁ। জীবনানন্দ দাশেরই একটি কবিতা দিয়ে। প্লিজ। খুব মনে হচ্ছে যে, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উচ্ছ্বাদিত স্বর্ণের বিস্ময়ে আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো, সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। দেখেছি যা হলো, হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। খুব 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 সুন্দর। আমাদের এতটা ভালো পোয়েটিক এন্ডিং বোধহয় খুব কম সময় হয়েছে। খুব ভালো লাগলো। তো তোমার সঙ্গে আড্ডা দিয়েও খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। আশা করি তোমার ভালো লেগেছে, যখন খুব ভালো লাগলো। তাহলে আজকের মতো আমরা শেষ করি। একদম। খুব ভালো থেকো তুমি এবং সবাইকে ভালো রেখো। একদম। নমস্কার। নমস্কার। তো দর্শক বন্ধুরা, খুবই সুন্দর আজকে একটা আড্ডা দিলাম। আশা করি আপনারা সবাই আনন্দ পেয়েছেন, এবং যেটাও বললো যে একটু পজিটিভ থাকুন, সমাজটাকে একটু পজিটিভ রাখুন, কবিতা শুনুন, আরও ভালো ভালো কাজ দেখুন, এটাই বলবো। এবং আমি একটা খুব সুন্দর একটা মুডে আছি আমি এত সুন্দর কবিতা শুনে অনেকদিন পর। তো যাই হোক, আজকের মতো আমরা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, একটু কবিতা শুনবেন, নতুন কোনো শিল্পীর পাশে দাঁড়াবেন আর কি। তাহলে আজকের মতো শেষ করি এখানে। পরের পর্বে আবার কাউকে নিয়ে আসছি, এবং দেখা হচ্ছে এই বৈঠকখানার নতুন পর্বে। নমস্কার।